চোখ বন্ধ করে একবার ভাবুন তো, চারদিকে সমুদ্রের ভয়াল গর্জন, বুকের ভেতর অজানা এক ধুকপুকানি, দূর থেকে ভেসে আসছে কুয়াশার সাইরেন, আর আছড়ে পড়ছে বিশাল সব ঢেউ। এর সাথে মিশে আছে বাতিঘরের প্রাচীন যন্ত্রপাতির একটানা খটখট আওয়াজ। ঠিক এমন এক পরিবেশে সম্পূর্ণ একা দিনের পর দিন কাটানোর জন্য যদি আপনাকে বছরে ১৫ কোটি টাকা বেতন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, আপনি কি রাজি হবেন? অবাক করা ব্যাপার হল, আধুনিক যুগের মানুষ এই বিশাল অঙ্কের প্রস্তাব বারবার ফিরিয়ে দিচ্ছে। এই প্রত্যাখ্যানের পেছনে লুকিয়ে আছে এক গভীর মনস্তাত্ত্বিক রহস্য। আজকের এই বিশ্লেষণে আমরা ডুব দেব প্রাচীন সমুদ্রযাত্রার ইতিহাসে, দেখব প্রযুক্তিগত যুগান্তকারী বিপ্লব, আর জানব পরিত্যক্ত বাতিঘরের গাছ ছমছমের সব কিংবদন্তি। চলুন খুঁজে বের করি, এত টাকার চেয়েও একাকিত্বের ভয় কেন মানুষের কাছে এত বেশি। আচ্ছা, চলুন প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হল এই ১৫ কোটি টাকার প্রত্যাখ্যান। এমন এক বিশাল সম্পদ যা আসলেই কেউ চাইছে না। বছরে ১৫ কোটি টাকা, হ্যাঁ ঠিকই শুনেছেন, অঙ্কটা এতটাই বড়। আধুনিক যুগে আমরা সবাই যেখানে একটা ভালো কেরিয়ার বা একটু আর্থিক সচ্ছলতার জন্য রীতিমতো দৌড়াচ্ছি, সেখানে এত বিশাল অঙ্কের পারিশ্রমিক থাকা সত্ত্বেও বাতিঘরের পাহারেদার হওয়ার এই চাকরিটা কেউ করতে চাইছে না। মানুষ আসলে স্বাচ্ছন্দ্য খোঁজে, কিন্তু সেই স্বাচ্ছন্দ্য যদি চরম বিচ্ছিন্নতার বিনিময়ে আসে, তখন মানুষের মন ঠিক কিভাবে রিয়্যাক্ট করে, এই প্রত্যাখ্যান তারই এক নিখুঁত উদাহরণ। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কেন মানুষ এই বিপুল সম্পদকে পায়ে ঠেলে সমুদ্রের বুকে ওই এক নির্জন টাওয়ারে থাকতে চায় না? কারণটা কিন্তু শুধু মারাত্মক সামুদ্রিক ঝড় বা চারপাশের ওই পিনপতন নীরবতার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর পেছনে লুকিয়ে আছে আরও অনেক গভীর মনস্তাত্ত্বিক কারণ, যা আক্ষরিক অর্থেই মানুষের সহ্য ক্ষমতার চূড়ান্ত পরীক্ষা নিয়ে ছাড়ে। তো আসল পয়েন্টটা হচ্ছে এই একাকিত্বের মূল্য। ওই নিঃসঙ্গ পাহারায় আসলে টিকে থাকাটা কতটা কঠিন, চলুন সেটাই দেখি। বাতিঘরের পাহারাধারের কাজটা বাইরে থেকে শুনতে হয়তো বেশ সোজাই মনে হয়, তাই না? কিন্তু বাস্তবে এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক একটা পেশা। দেখুন, প্রথম কাজ হল লাইট হাউসের বাতিটি যেন সবসময় সচল থাকে সেটা নিশ্চিত করা। দ্বিতীয়ত, বাতিটি কোনো কারণে যদি বন্ধ হয়েই যায়, তবে যে কোনো মূল্যে, ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন, তা দ্রুত চালু বা মেরামত করা। আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাপটি হল সম্পূর্ণ সামাজিক বিচ্ছিন্নতায় টিকে থাকা। মূল ভূখণ্ড থেকে বহু দূরে গভীর সমুদ্রের মাঝে কোনো ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ ছাড়া দিনের পর দিন কাটানো। এটা মানুষকে তীব্র মানসিক অবসাদ আর হ্যালুসিনেশনের দিকে ঠেলে দেয়। তার উপর ভাবুন, সমুদ্রের তীব্র ঝড়ের সময় ঢেউয়ের উচ্চতা এতটাই বেড়ে যায় যে সেটা আছড়ে পড়ে একেবারে লাইট হাউসের টাওয়ারের ওপর। এবার একটু পেছনের দিকে ফেরা যাক, প্রাচীন সমুদ্র আর হারিয়ে যাওয়া জাহাজের সেই যুগে, যখন তারার আলোই ছিল পথ চলার একমাত্র ভরসা। ভাবুন তো, সেই জিপিএসবিহীন প্রাচীন যুগের কথা। নাবিকদের পুরোপুরি নির্ভর করতে হতো আকাশের নক্ষত্রের ওপর। কিন্তু আকাশ যদি মেঘলা থাকে, তখন পথ হারানো ছাড়া আর কোনো উপায় ছিল না। ইতিহাসের পাতা ঘাটলে ক্যাপ্টেন অ্যালিসের মতো অনেক নাবিকের মর্মান্তিক পরিণতি সম্পর্কে আমরা জানতে পারি। ঝড়ের কবরে পড়ে তারা সমুদ্রের মাঝে চিরতরে হারিয়ে গিয়েছিলেন, আর মারাত্মক খাদ্য ও পানির অভাবে তাদের করুণ মৃত্যু ঘটেছিল। আর বিপদ কিন্তু শুধু দিক হারানোর মধ্যে ছিল না, আর একটা বড় বিপদ ওত পেতে থাকত ঠিক সমুদ্রের নিচে। প্রাচীনকালের কাঠের জাহাজগুলো সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা বড় আর ধারালো পাথরের সাথে সামান্য ধাক্কা খেলেই মুহূর্তের মধ্যে ফাটল ধরে ডুবে যেত, যেমনটা হয়েছিল নাবিক ক্যাম্পেড মারিয়াসের জাহাজের ক্ষেত্রে। ঠিক এমন এক অজানা পাথরের আঘাতেই সেটা ধ্বংস হয়ে যায়। সমুদ্রের এই ভয়াল রূপ আর মর্মান্তিক দুর্ঘটনাগুলো থেকে বাঁচার এক মরিয়া তাগিদ থেকেই মূলত বাতিঘর বা লাইটহাউস তৈরির আইডিয়াটা মানুষের মাথায় আসে। আর এই সমস্যার সমাধান হিসেবেই ইতিহাসের পাতায় উঠে আসে আলেকজান্দ্রিয়ার মার্ভেল বিস্ময়, পৃথিবীর প্রথম মহান বাতিঘর। প্রাচীন মিশরের আলেকজান্দ্রিয়া শহরের প্রবেশপথটা ছিল মারাত্মক সরু আর বিপজ্জনক। বাণিজ্য করতে আসা জাহাজগুলোর দুর্ঘটনা আর বিপুল অর্থনৈতিক ক্ষতি ঠেকাতে তৎকালীন শাসক দ্বিতীয় টলেমি এক বিশাল বাতিঘর নির্মাণের উদ্যোগ নেন। ইতিহাসে এটি আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে পরিচিত। এর উচ্চতা শুনলে চমকে যাবেন, ৩৮৪ ফুট। একবার চিন্তা করুন, ওই প্রাচীন যুগে প্রযুক্তি দিয়ে এত উঁচু একটা স্থাপনা তৈরি করাটা আসলে কতটা অকল্পনীয় একটা ব্যাপার ছিল। এটা কিন্তু যেমন তেমন কোনো ইটের টাওয়ার ছিল না, সম্পূর্ণ উজ্জ্বল সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি
এই বাতিঘরের চূড়ায় প্রতিনিয়ত কাঠ ও তেল দিয়ে বিশাল আগুন জ্বালিয়ে রাখা হতো আর সেই আলোর তীব্রতা বহুদূর পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হতো বিশেষ আয়না বা লেন্স। এর এই অসাধারণ নির্মাণ শৈলী আর উপযোগিতার কারণেই একে প্রাচীন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। চলুন এবার দেখি প্রযুক্তি কিভাবে এই পুরো দৃশ্যপট বদলে দিল। চলে আসলো ফ্রেশনাল লেন্স বিপ্লব, নিখুঁত আলোর বিম তৈরির এক অবিশ্বাস্য অধ্যায়। শত শত বছর ধরে আলোর উৎস আর তা ছড়িয়ে দেওয়ার এই কৌশলে একটা বিরাট বিবর্তন এসেছে। শুরুতে কেবল আগুন বা মোমবাতি ব্যবহার করা হতো, যা খুব বেশি দূর পর্যন্ত আলো ছড়াতে পারত না। এরপর এলো প্রারম্ভিক শিল্পযুগ। বৈদ্যুতিক বাল্বের আবিষ্কার তো হলো, কিন্তু বাতিঘরের চারপাশের মোটা কাচের কারণে আলো ঠিকমতো বাইরে বেরোতেই পারত না। এরপর আধুনিক যুগে এলো বিজ্ঞানের সেই যুগান্তকারী আবিষ্কার। ঠিক এই সময়েই দৃশ্যপটে এলেন ফরাসি বিজ্ঞানী অগাস্টিন জিন ফ্রেসনেল। তিনি এক বিশেষ ধরনের পাতলা ও খাঁজকাটা লেন্স আবিষ্কার করলেন, যা আজ ফ্রেসনেল লেন্স নামে পরিচিত। আগের পুরু লেন্সগুলো যেখানে আলোকে আটকে দিত, ফ্রেসনেলের এই লেন্স বাল্বের সমস্ত আলোকে দারুণভাবে ফোকাস করে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে মাইলের পর মাইল দূরে পাঠাতে সক্ষম হল। এটা আক্ষরিক অর্থে একটা মাস্টারপিস আর গেম চেঞ্জার ছিল। এই একটা মাত্র লেন্স পুরো লাইটহাউস শিল্পকে এমনভাবে বদলে দিয়েছিল, যা আজও সমুদ্রের বুকে পথহারা জাহাজগুলোকে সঠিক পথ দেখিয়ে চলেছে। আচ্ছা, এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো স্নেক আইল্যান্ডের ভূত, পরিত্যক্ত টাওয়ারের কিছু গা ছমছমে কিংবদন্তি। দেখুন, বাতিঘর মানেই যে শুধু আলো আর বিজ্ঞানের বোরিং গল্প, তা কিন্তু একেবারেই নয়। এর সাথে জড়িয়ে আছে গা শিউরে ওঠা সব মিথ। যেমন ধরুন আমাজনের স্নেক আইল্যান্ডের বাতিঘরটির কথা। এর ইতিহাস রীতিমতো ভয়ঙ্কর। বলা হয়ে থাকে, অতীতে এই লাইট হাউসে যারাই হক্ষী হিসেবে কাজ করতে গিয়েছিলেন, তারা সবাই অত্যন্ত বিষাক্ত সাপের কামড়ে মারা যান। এরপর থেকে নিরাপত্তার অভাবে দ্বীপটি সম্পূর্ণ মানবশূন্য হয়ে পড়ে। কিন্তু লোমহর্ষক ব্যাপারটা কি জানেন? লোকমুখে আজও প্রচলিত আছে যে রাতের অন্ধকারে ওই পরিত্যক্ত বাতিঘরে নাকি রহস্যজনকভাবে অলৌকিক আলো জ্বলে ওঠে। কোনো মানুষ নেই, অথচ বাতি জ্বলছে। তো সবশেষে যে বিষয়টা আমাদের গভীরভাবে ভাবায় তা হল চরম একাকিত্ব, ভয়ঙ্কর সব প্রাকৃতিক বিপদ, ঐতিহাসিক ট্র্যাজেডি আর এমন সব গা ছমছমে রহস্যের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই বাতিঘরগুলো আসলে আমাদের কিসের বার্তা দেয়? এগুলো কি প্রকৃতির বিরূপ শক্তির বিরুদ্ধে মানব সভ্যতার টিকে থাকার অদম্য প্রতীক, নাকি সমুদ্রের বুকে হারিয়ে যাওয়া নাবিকদের আত্মাদের এক নিঃসঙ্গ স্মৃতিস্তম্ভ? এই প্রশ্নটি হয়তো চিরকালই বাতিঘরের ওই কুয়াশাচ্ছন্ন রহস্যময় আলোয় অমীমাংসিতই থেকে যায়।